সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। চট্টগ্রাম কলেজ স্কুল কর্তৃক পরিচালিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লেনিন বিশ্বাস, সহকারী শিক্ষক, গণিত, চট্টগ্রাম কলেজ স্কুল। আজকের এই পর্যায়ে গত ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের বিজ্ঞান ক্লাসটি নিয়ে। বিজ্ঞানের প্রথম অধ্যায়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়ের বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপের কিছুটা অংশ। আমরা ধারণা দিয়েছিলাম কিভাবে প্রশ্নপত্র হবে, সৃজনশীল প্রশ্নপত্র কিভাবে আমরা করব, তোমরা কিভাবে উত্তর দেবে সেই জিনিসটা নিয়ে, কিভাবে তোমার নির্বাচনী অংশটা বা বহু নির্বাচনী অংশগুলি থাকবে সেই জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। পাশাপাশি পাঠ্য বইয়ের বৈজ্ঞানিক প্রক্রিয়া কি, বিজ্ঞান কি, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপের মধ্যে কোন কোন জিনিসগুলোকে আমরা খুব বেশি পরিমাণে গুরুত্ব দেব, সবগুলো যে বিষয়ে গুরুত্ব দেই কিন্তু কোন কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেই জিনিসগুলো নিয়ে ওভারঅল আমরা একটা ডিসকাশন করেছিলাম প্রথম ক্লাসে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। বলেছিলাম আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়ার সাথে যে জিনিসটি সংযুক্ত পরিমাপ, আমরা ওই পরিমাপ নিয়ে আলোচনা করব। তো যাওয়া যাক পরিমাপ। তো আমি আজকে আমাদের বিষয়গুলোকে ঠিক এভাবে সাজিয়েছি। আমরা এই জিনিসগুলি পড়ার চেষ্টা করব আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে। আমরা এই জিনিসগুলি পড়ার চেষ্টা করব। জিনিসগুলোর মধ্যে প্রথমে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে পরিমাপের প্রয়োজনীয়তা, তারপর পরিমাপের একক, এরপর মৌলিক একক ও যৌগিক একক, এককের আন্তর্জাতিক পদ্ধতি এবং সর্বশেষ দৈর্ঘ্য ও ভরের একক। সময় যদি থাকে আমরা সময়ের একক নিয়েও একটু পড়ালেখা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো যাওয়া যাক আজকের আলোচ্য বিষয়ের প্রথম অংশে, পরিমাপের প্রয়োজনীয়তা। পরিমাপের প্রয়োজনীয়তা পড়ার আগে আমরা যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে জানবো, সেটা হচ্ছে পরিমাপ কি। পরিমাপ মানে পরিযোগ মাপ। পরিমাপ যদি সন্ধি বিচ্ছেদ করি, বাংলা পড়াতে আসিনি, আমরা বাংলা পড়ছি না, কিন্তু জিনিসটাকে যদি আমরা একটু করে বিভাজন করি, পরিমাপ পরিযোগ মাপ, তাহলে কিসের পরিমাপ করব? হ্যাঁ, কিসের পরিমাপ করব? অনেক জিনিসের পরিমাপ আমরা করতে পারি। আমি যদি বলি যে বাজার থেকে চাউল নিয়ে আসো, তোমাকে বলে যে কতটুকু আনবো, বলে যে কতটুকু আনতে হবে, বলে তোরা বলছি না চাল আনার জন্য চাল নিয়ে আয় না, কতটুকু আনবো, তোমার কতটুকু প্রয়োজন। ডাল আনতে বললো, কতটুকু প্রয়োজন। চিনি আনতে বললো, ছোলা আনতে বললো, তেল আনতে বললো, তোমার একটা প্রয়োজন বলে দেবে। তাহলে এই যে প্রয়োজনটা, এই প্রয়োজনের নিরিখে আমরা বলে থাকি 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি লবণ, 1 কেজি ছোলা, 1 কেজি তেল নির্দিষ্ট করে দাও। তাহলে এই যে এটা হচ্ছে পরিমাপ। পরিমাপের প্রয়োজনীয়তা কেন? পরিমাপের প্রয়োজনীয়তা রয়েছে এই কারণে রয়েছে যে আমি তোমাকে নির্দিষ্ট একটা অংশের কথা এখানে বলছি। নির্দিষ্ট অংশের কথাটা বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি বা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমাকে যদি আমি বাজারে পাঠাই তাহলে তুমি এই পরিমাণ চাল আনবে, এই পরিমাণ ডাল আনবে, এই পরিমাণ তেল আনবে, এই পরিমাণ সবজি আনবে এবং এই পরিমাণ মাছ অথবা মাংস, যেটাই তুমি আনো আমিষ জাতীয় জিনিস আনবে। এই যে এগুলো হচ্ছে পরিমাপ করা, পরিমাপ। তো এই জন্যই পরিমাপের প্রয়োজনীয়তাটা সবচেয়ে বেশি। তোমাকে নির্দিষ্ট কোনো একটা সংখ্যা যদি বলে, সংখ্যা না বলে যদি তোমাকে বলে একটা সাম কাইন্ড অফ কোয়ান্টিটি, যে চাল ডাল তেল এগুলো নিয়ে আসবি বাজার থেকে, এখন তুমিও গিয়ে বললে দোকানদারকে আমাকে চাল ডাল তেল, আম্মু বলছে আব্বু বলছে আমাকে চাল ডাল তেল দেওয়ার জন্য। দোকান বললো কতটুকু কতটুকু দেবো ভাইজান, বলে কতটুকু দেবো সেটা তো বললো, আচ্ছা আপনি আপনার মতো করে দেন। ও ওর মতো করে ইচ্ছা মতো দিল, তুমিও নিয়ে গেলে বাসে নি। আমি কি তোমরা এতগুলো আনতে বলছিলাম নাকি? তুমি তো আমাকে নির্দিষ্ট করে কোনো জিনিস বলনি যে তোমাকে এতটুকু জিনিসই তোমাকে আনতে হবে।
তাহলে একটা নির্দিষ্ট অর্থ বোঝায়, এবং নির্দিষ্ট অর্থটা এটা পরিমাপের সাথে সম্পর্কিত, যে কতটুকু আমি আনবো, এটাই হচ্ছে পরিমাপ। এটাই পরিমাপের প্রয়োজনীয়তা। তোমাদের বইতে বিশদভাবে জিনিসগুলি সম্পর্কে একটু বলা আছে, যে এই জিনিসগুলি বলা আছে যে তুমি পরিমাপটা কিভাবে কিভাবে করতে পারো। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমাদের খুব বেশি পরিমাণে প্রয়োজন হবে সেগুলোই আমরা একটা পরিমাপ করে তারপরে আমি জিনিসগুলো আনবো। আমি কোনো জিনিস অপচয় করব না, আবার কোনো জিনিসকে বেশি ব্যবহারও করব না, কোনো জিনিসের বেশি প্রয়োজন থাকবে না। মনে করো তোমার প্রয়োজন নাই, তুমি কি করলে 10 কেজি পেঁয়াজ নিয়ে আসলে 5 দিনের জন্য, তুমি 5 দিন থাকবে, 10 কেজি পেঁয়াজ নিয়ে আসলে। অথবা তুমি দোকানে গেলে যে পুরা মাছের পুরা ইয়াটাই নিয়ে আসলে, বক্সটাই নিয়ে আসলে। কত বক্স? যে ওখানের মধ্যে প্রায় 15 থেকে 20 কেজি মাছ আছে, সবগুলো নিয়ে আসলে। এনে তোমাকে প্রিজার্ভ করতে হবে, প্রিজার্ভ করার মতো তোমার জায়গাও থাকতে হবে, আবার এগুলোকে তোমাকে সংরক্ষণ করে খেতে হবে। প্রতিদিন একই জিনিস খেতে তোমার ভালো নাও লাগতে পারে। সুতরাং তোমাকে নির্দিষ্ট অর্থে একটা জিনিস যদি কিনতে যাও, নির্দিষ্ট অর্থে সেটাকে মাপঝোক করেই সামনে অগ্রসর হতে হবে। বলে স্যার শুধুমাত্র আপনি জিনিসের কথা বললেন, অন্য কিছু হতে পারে না? হ্যাঁ, হতে পারে। আমি যদি বললাম যে যাও তুমি এখন, তোমাকে আমি বললাম যে তুমি 1 ঘন্টার মধ্যেই স্কুলে যাবে, স্কুল থেকে আসবে। বলো যে এটা কেমনে সম্ভব? বলো তুমি 1 ঘন্টার মধ্যে এখান থেকে ঢাকা যাবে, ঢাকা থেকে আসবে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব সম্ভব। বললো যে সম্ভব। সম্ভব? হ্যাঁ। বলো যে হ্যাঁ হ্যাঁ আমার সম্ভব। কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি ঘুমের মধ্যে গেলাম, আমি ঢাকা গেলাম, ঢাকা থেকে আসলাম, এটাই সম্ভব। বাট তোমার যদি দূরত্বটা সম্পর্কে ধারণা থাকে যে এত মিটার দূরত্ব তোমাকে অতিক্রম করতে হবে বা এত কিলোমিটার দূরত্ব তোমাকে অতিক্রম করতে হবে, তাহলে তুমি বলবে এটা সম্ভব নয়। কারণ এখান থেকে ঢাকার দূরত্ব ধরে নিলাম 400 কিলোমিটার অথবা 500 কিলোমিটার। এটা কি সম্ভব 1 ঘন্টায় আসা? সম্ভব নয়। এটা যদি তুমি এরোপ্লেনেও যাও, গিয়ে তোমাকে আবার আসতেও 1 ঘন্টা সময়, তোমার 1 ঘন্টার চেয়ে একটু বেশি সময় তোমার লাগতে পারে। সুতরাং যে আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপটা যেমন ওতপ্রোতভাবে জড়িত, তার প্রয়োজনীয়তাটাও খুব বেশি পরিমাণে জড়িত, সংযুক্ত। এইগুলো পরিমাপের প্রয়োজনীয়তা। এখন যাব পরিমাপের একক। পরিমাপের একক পড়তে গিয়ে, হ্যাঁ, পরিমাপের তো নির্দিষ্ট কিছু একক লাগবে, যে কিভাবে আমরা পরিমাপটা করতে পারি, কিসের মাধ্যমে পরিমাপ করব। আমি যদি বলি যে 1 মিটার চাউল নিয়ে আসো, তুমি শুনলে, কারণ তুমি জানো না কোনো জিনিস। আবার যদি বলি যে, তারপর বলি যে 1 কেজি ফিতা নিয়ে আসো, অথবা 1 কেজি কাপড় নিয়ে আসো, বলে যে এগুলো কি, এগুলো তো কখনো শুনি নাই। তারপরে যদি বলি যে তুমি আবার বললাম 10 মিটার আইসক্রিম নিয়ে আসো, একটু খাপছাড়া লাগছে। খাপছাড়া কেন? কারণ এগুলো কোনোটার সাথে আমি পরিচিত নয়, তো কিন্তু কোয়ান্টিটিগুলোর সাথে আমি পরিচিত। প্রথমে বলেছি চালের কথা, তারপরে বলেছি কাপড়ের কথা, তারপরে বলেছি আইসক্রিমের কথা। এগুলো কত পরিমাণ আনবো, এটার জন্য একটা নির্দিষ্ট একক রয়েছে। আমি যদি বলি 1 কেজি চাল নিয়ে আসো, তাহলে কেজি চাল, ভরের একক কেজি। আমি যদি বলি যে 10 মিটার কাপড় নিয়ে আসো, তার মানে কি, দৈর্ঘ্যের একক 10 মিটার কাপড়। এরপরে আমি যদি বললাম যে আইসক্রিমটা 1 কেজি অথবা 1 লিটার আইসক্রিম নিয়ে আসো, সেটা হচ্ছে তোমার কিসের একক? এই 10 মিটার আইসক্রিমটা কিসের একক? এই মিটারটা হচ্ছে দৈর্ঘ্যের একক। দেখো আমি তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। এটা কি? এটা একটা তার। এখন আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি এই তারটার দৈর্ঘ্য কত, এই তারটার দৈর্ঘ্য কত, ম্যাক্সিমামে উত্তর দেবে স্যার এটা দেখে বোঝা যাচ্ছে 5 মিটার, 4 মিটার, 3 মিটার। একজন এক রকম করে উত্তর দেবে। কাছাকাছি উত্তর অনেকে দেবে, অনেকে অ্যাকুরেট উত্তর দেবে, অনেকে আবার অ্যাকুরেট উত্তর নাও দিতে পারো। এখন আমার এখানে বলছে পরিমাপের একক। যখন আমরা পড়তে যাব, তাহলে আমরা যেটা পরিমাপ করব সেটাই কিন্তু রাশি। আমরা যা পরিমাপ করব সেটাই রাশি। তাহলে এই পরিমাপটা আমরা, পরিমাপের এককগুলোকে আমরা কিভাবে নির্দিষ্ট করে বলবো? যেমন কোনো কিছুকে যখন মাপতে যাব, যেমন একটু আগে বললাম দৈর্ঘ্য যদি মাপতে যাই, তাহলে একটা একক দরকার হবে।
ভর যদি মাপতে যাই তখন একটা একক দরকার হবে। এরপরে যদি বলে যে আরেকটা জিনিস মাপবো বা পরিমাপ করবো, সেটা হচ্ছে সময়। তিনটা জিনিস আমি এখানে লিখলাম, একটা দৈর্ঘ্য, একটা ভর, আর একটা সময়। তাহলে এই যে তিনটা জিনিস আমি লিখলাম, এই তিনটা জিনিসকে যখন আমি মাপতে যাব, মাপঝোক করতে যাব, তখন আমাকে নির্দিষ্ট কিছু একটা কথা বলতে হবে। বললাম যে এই যে যে তাপটা তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম, এই তাপটা হচ্ছে তোমার 5 মিটার ধরে নিলাম, বা আমি নির্দিষ্ট করেই জানি এটা দৈর্ঘ্যটা 5 মিটার। তাহলে আমি লিখলাম 5 মিটার। এখন তুমি যে ব্যাগটা নিয়ে স্কুলে আসো, সেই ব্যাগের মধ্যে অনেকগুলি বই আছে, খুব ভারী। আম্মুকে স্কুল থেকে যাওয়ার সময় বলো, আম্মু খুব ভারী, একটু তুমি নাও। অথবা তোমার ড্রাইভারকে তুমি বলো, এই ড্রাইভার তুমি এটা একটু নাও। অথবা তুমি যখন বাসায় যাও তোমার বউকে বলো, তুমি আপনি নেন এটা। তার মানে তুমি সম্বোধন করে বলছো তাই এটা খুব ভারী। তারপরে ওজন করে দেখলে বলছে কতটুকু ভারী, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিসের ভর? ওটার ভর। আবার তুমি যদি কোথাও যাও, তোমাকে যদি বলো যে তুমি যখন ছোট ছেলে, তখন তোমাকে সবাই কোলে নিত, আব্বু নিত, আম্মু নিত, কাকা নিত, চাচা নিত, চাচি নিত, ফুফা নিত, সবাই কোলে নিত। তুমি আস্তে আস্তে যখন বড় হতে লাগলে, তুমি ক্লাস 5-এর পরে 6-এ যখন উঠলে, একটু বড় হয়ে উঠলে, তুমি দেখতে তুমি বড় সড়ো লাগছে, খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে, ইজ এ ভেরি স্মার্ট গাই। তখন তোমাকে কেউ যদি কোলে নিতে চায়, চিন্তা করবে ওর তো মনে হয় ওজনটা একটু বেশি, ভরটা একটু বেশি। তাহলে ধরে নিলাম তোমার ওজন 15 কেজি বা কিলোগ্রাম। তাহলে এটা হচ্ছে তোমার ভর। এখন সময় কিভাবে পরিমাপ করবে? তোমার এখান থেকে, তোমার বাসা থেকে তোমার স্কুলে যাওয়ার দূরত্বটা অনেক দূরত্ব হতে পারে, 20 কিলোমিটার হতে পারে, 15 কিলোমিটার হতে পারে, 10 কিলোমিটার হতে, কিন্তু তোমার বাসা থেকে তোমার স্কুলে যেতে সময় লাগে 20 মিনিট অথবা 30 মিনিট। তুমি তোমার স্কুল যদি হয় 7টায়, 7:15-তে তুমি ঘর থেকে বের হও 6:45 অথবা 6:50। যদি তোমার স্কুল হয় 7:30-এ, তুমি 7টায় স্কুল ঘর থেকে বের হও। তাহলে তোমার যাতায়াতের জন্য যে সময়টা লাগবে সেটা হচ্ছে 30 মিনিট। এখন আরে যদি ক্ষুদ্র করে বলি, বলে যে স্যার এতক্ষণ লাগে না, ঠিক আছে, খুব ভালো কথা। তোমার একটা ক্লাস থেকে ক্লাস 6C থেকে ক্লাস 6D-তে যাওয়ার জন্য তোমার 10 সেকেন্ড লাগে, ঘুরে উঠে পুট করে চলে গেলে অন্য একটা ক্লাসে তোমার বন্ধুর সাথে কথা বলার জন্য। এই যে সময়টা লাগলো, সময়টাকে তোমাকে হিসাব করতে হবে। এই সময়টা হচ্ছে সেকেন্ড ধরে নিলাম, সেটা মেজারমেন্টটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম, একটা, দুটা, তিনটা। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড। দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক কিলোগ্রাম এবং ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড। এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য, ভর, সময়। এরকম অনেকগুলি একক সম্পর্কে আমরা পড়বো, একটু পরেই পড়বো। তাহলে এগুলি হচ্ছে তোমার কি একক, মানে পরিমাপের একক। এখন এই পরিমাপের এককটা মোছার পরে আমরা পরিমাপের প্রয়োজনীয়তাটা পড়লাম, পরিমাপের একক সম্পর্কে একটু করে জানলাম। এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে দু রকমের পরিমাপের একক আমাদের আছে। একটা হচ্ছে মৌলিক একক, আমি এখানে লিখছি, একটা হচ্ছে মৌলিক একক, আর একটা হচ্ছে যৌগিক একক। এটা হচ্ছে একক, একটা মৌলিক একক আর একটা হচ্ছে যৌগিক একক। তাহলে মৌলিক একক কি আর যৌগিক একক কি? যেগুলো অন্যের সাহায্য ছাড়া নিজেই পরিমাপে অংশগ্রহণ করতে পারে তারা মৌলিক একক। এক কথায় শেষ। নিজে অন্যের সাহায্য ছাড়া নিজেই পরিমাপের প্রত্যেকটা কাজের মধ্যে সে ওতপ্রোতভাবে এবং ইটসেলফ, মানে সে নিজেই নিজের সাথে কি করতে পারে, অংশগ্রহণ করতে পারে, সেটা মৌলিক একক। এবং মৌলিক এককের সাহায্যে যারা পরিমাপটা পরিচালিত করে, পরিমাপ পরিচালিত হয়, সেটা হচ্ছে যৌগিক একক। তাহলে এরকম মৌলিক একক আছে আমাদের পদার্থবিজ্ঞানে বা বিজ্ঞানে। মৌলিক এককের সংখ্যা হচ্ছে, মৌলিক একক হচ্ছে যে 7টি। আমি মৌলিক এককগুলো একটু করে লিখছি, আমি একটু নাম্বার দিয়ে লিখি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। প্রথম হচ্ছে দৈর্ঘ্য,
তারপর 2 নম্বরে হচ্ছে ভর, 3 নম্বরে হচ্ছে সময়, 4 নম্বরে হচ্ছে তাপমাত্রা, 5 নম্বরে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, 6 নম্বরে হচ্ছে আলোক উজ্জ্বল্য বা আলোক প্রাবল্য, আলোক উজ্জ্বল্য, এবং 7 নম্বরে হচ্ছে তোমার পদার্থের পরিমাণ। এগুলি হচ্ছে তোমার মৌলিক একক। এগুলো পরিমাপের কিছু একক আছে, সেটা আমরা পরে জানছি। এগুলো হচ্ছে মৌলিক একক, আর এগুলোর সাহায্য নিয়ে যদি কোনো কিছু হয় সেটা হচ্ছে যৌগিক একক। তাহলে যৌগিক এককের একটা উদাহরণ দেন। খুব ভালো কথা, যৌগিক এককের একটা উদাহরণ দেই। মনে করো আমরা ক্ষেত্রফল মাপবো কোনো জিনিস, ক্ষেত্রফল, কোন বস্তুর ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্যকে আমরা কি দিব? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা যদি আয়তন মাপি তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে দেখো এইগুলো সবগুলো মৌলিক একক। এই মৌলিক এককের সাহায্য নিয়ে ক্ষেত্রফল এবং আয়তন গঠিত, এজন্য এদেরকে বলা হচ্ছে যৌগিক একক। তাহলে আমরা পরিমাপের প্রয়োজনীয়তা পড়লাম, আমরা পরিমাপের একক পড়লাম, মৌলিক একক এবং যৌগিক একক সম্পর্কে জানলাম। আচ্ছা, আমরা তাহলে এই জিনিসটা একটু মুছে দেই। এখন আমরা যেখানে যাচ্ছি, যে অংশে আমরা যাব বা যে অংশ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে এককের আন্তর্জাতিক পদ্ধতি। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এককের আন্তর্জাতিক পদ্ধতি কি? মৌলিক একক, যৌগিক একক আমরা বললাম, আমরা এখন যাব এককের আন্তর্জাতিক পদ্ধতি। দেখো, এককের আন্তর্জাতিক পদ্ধতি আমাদেরকে পড়তে গিয়ে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে, ধরো তোমার উচ্চতা কত। তোমাকে জিজ্ঞেস করলাম তোমার উচ্চতা কত, বলে স্যার আমার উচ্চতা 4 ফুট 3 ইঞ্চি। ভালো কথা। এখন তুমি তো, তোমাদের অনেকেরই আছে পাসপোর্ট, বা তোমাদের অনেকেই জন্ম নিবন্ধন সনদ আছে, সেখানের মধ্যে যখন তোমার উচ্চতা লিখতে দেয়, তখন কিন্তু তোমার ওখানে কি হয় না, মানে ফুট বা তোমার ইঞ্চি লিখতে পারো না, তখন তোমাকে লিখতে হয় এত মিটার এত সেন্টিমিটার। দেখবে তুমি যখন উচ্চতা কোথাও মাপবে তখন বলে যে এত সেন্টিমিটার বা এত মিটার এত সেন্টিমিটার। তাহলে এই যে পরিমাপ করাটা, এটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে? যে অন্য কিছু তো বলতে পারতাম আমরা, যে মিটার না বলে আমরা এটাকে বলতে পারতাম সেন্টিমিটার, সেন্টিমিটার না বলে আমি এটাকে ফুট বলতে পারতাম। কেন বলতে পারি? এই যে এককের আন্তর্জাতিক পদ্ধতির জন্য 1960 সালে, এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে, 1960 সালে বিজ্ঞানীরা এক জায়গায় মিলিত হয়ে এককের একটা আন্তর্জাতিক পদ্ধতি ঠিক করেছিল, যে এই সবগুলো জিনিস এই এককেই চলবে। তার আগে এই 1960-এর আগে 3টা পদ্ধতি নিয়ে খুব বেশি পরিমাণে আলোচনা হতো। একটা হচ্ছে, যে আমি একটু লিখছি এখানে, আমি এটা মুছছি না কারণ এটা আমার অনেক কাজ আছে। MKS, FPS, CGS, এই 3টা পদ্ধতি বহুল প্রচলিত ছিল। প্রথমে ছিল FPS, ফুট, F মানে ফুট, এরপর P মানে পাউন্ড, আর C মানে সেকেন্ড, CGS মানে CGS স্কুল না, কিন্তু আবার আমাদের চিরং একটা CGS স্কুল আছে, সেটা না। CGS মানে এটা হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, G ফর গ্রাম, এরপরে S ফর সেকেন্ড। MKS মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। দেখো খুব মজার জিনিস, এই 3টা পদ্ধতি চালু ছিল। 1960 সালে বিজ্ঞানীরা এক জায়গায় মিলিত হয়ে
এককের একটা এসআই ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হচ্ছে এসআই, বলা হচ্ছে এসআই, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট নামে একটা এককের প্রবর্তন করেন এবং তখন থেকে এমকেএস পদ্ধতিকে আদর্শ পরিমাপের একক হিসেবে এস্টাবলিশ করা হয়। কখন থেকে? 1960 সাল থেকে। তাহলে আগে ছিল তিনটা পদ্ধতি, একটা সিজিএস, একটা এফপিএস, একটা এমকেএস। 1960 সালে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটে বিজ্ঞানীরা একটা নির্দিষ্ট করেন যে এককের আন্তর্জাতিক পদ্ধতি হবে শুধুমাত্র এমকেএস। এই গেল এককের আন্তর্জাতিক পদ্ধতি। আচ্ছা, এখন কারণ এই যে এককের আন্তর্জাতিক পদ্ধতি এটা যদি না হতো, মানে বিভিন্ন জনে বিভিন্ন রকম করে বলতো যে আমাকে 1 ফুট দেন, আমাকে 1 মিটার দেন, আমাকে 1 সেন্টিমিটার দেন, এইসব জিনিস বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় ভিন্নতা তৈরি হয়েছিল। যেমন যেহেতু গ্লোবাল কান্ট্রি, আমাদের পুরো ওয়ার্ল্ড একটা গ্লোবাল কান্ট্রি বলতে আমি যে কোনো জায়গা থেকে যে কোনো রকম ইনফরমেশন কি করতে পারি, ক্যারি আউট করতে পারি, ক্যারি ইন করতে পারি, যে কোনো কিছু করতে পারি। এটার জন্যই বিজ্ঞানীরা নির্দিষ্ট করলেন যে না, আমরা একটা নির্দিষ্ট পরিমাপের একক ব্যবহার করব, যে পরিমাপের এককটা সবাই সর্বজনভাবে স্বীকৃত হবে এবং সবাই সেটাকে মেনে নেবে। এজন্য অনেক বিজ্ঞানী এক জায়গায় হয়ে এই কাজটা করেছিল। এখন আমরা এককের আন্তর্জাতিক পদ্ধতি সম্পর্কে জানলাম, মোটামুটি যতটুকু জানা দরকার। এরপর আমরা জানবো দৈর্ঘ্যের একক ও ভরের একক। এখন দৈর্ঘ্যের একক হচ্ছে যে দৈর্ঘ্যের একক এবং ভরের একক জানার আগে এই যে এককগুলো আমরা লিখলাম, এই এককগুলোর মানে এগুলো আবার কিসের? এগুলোকে আবার নির্দিষ্ট একক আছে এই জিনিসগুলি। এই এককগুলো কি? মৌলিক এককগুলি কি দ্বারা আমরা দৈর্ঘ্য বুঝবো, কি দ্বারা আমরা ভর বুঝবো, কি দ্বারা আমরা সময় বুঝবো, তাপমাত্রা বুঝবো, বিদ্যুৎ প্রবাহ বুঝবো, আলো উজ্জ্বল্য বুঝবো, প্রভাতের পরিমাণ বুঝবো। দৈর্ঘ্যের একক হচ্ছে যে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে যে তোমার অ্যাম্পিয়ার, তারপরে আলোক ঔজ্জ্বল্যের একক হচ্ছে যে ক্যান্ডেলা। এরপরে সবার শেষে পদার্থের পরিমাণকে আমরা মোল দ্বারা প্রকাশ করি, ম ওকার ম ল মোল। খুব মজার জিনিস দেখো, তাহলে দৈর্ঘ্যের একক কি আমরা এখানে পেয়ে যাচ্ছি? দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাপের একক মোল। এখন আমার প্রশ্ন হচ্ছে বা আমার কথা হচ্ছে সেখানে না, আমার কথা হচ্ছে মৌলিক একক কয়টি? 7টি। আমার সাথে সাথে তোমরা একটু রিপিট করো। মৌলিক একক হচ্ছে 7টি। দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, আলোক উজ্জ্বল্য, পদার্থের পরিমাপ। এই যে 7টা মৌলিক এককের, এই 7টা মৌলিক এককের এরা কি দ্বারা প্রকাশিত? দৈর্ঘ্যের একক হচ্ছে আবার মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণ এটার একক হচ্ছে মোল। ম ঔকার নয়, ম ওকার, মোল। এই হচ্ছে মৌলিক একক। মৌলিক এককের মানে এককগুলি। আমরা দৈর্ঘ্য এবং ভরের একক পড়বো বলেছিলাম। দৈর্ঘ্যের এককটা নির্দিষ্ট করা হয়েছিল আসলে 1875 সালে ফ্রান্সে, আমার যদি ভুল হয়ে না থাকে সেটা হচ্ছে ফ্রান্সে। এটা প্লাটিনাম ইরিডিয়ামের দুটো জায়গাতে দুটো ব্লক করে, মানে এটা প্লাটিনাম ইরিডিয়াম একটা পদার্থকে ব্লক করে এটাকে একটা নির্দিষ্ট দাগাঙ্কিত করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে মিটার বলেছিল বিজ্ঞানীরা। তোমাদের বইতে আছে, তোমরা দেখবে। সেটা হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার। এরপরে এভাবে ভরের এককে বলা হচ্ছিল, ভরের একক হচ্ছে কিলোগ্রাম। সেটা ফ্রান্সের সাব্রেতে একটা, আমি তোমাদের বইতে আছে দেখবে, ফ্রান্সের সাব্রেতে অবস্থিত ওজন এবং পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটা বস্তু আছে ফ্রান্সের সাব্রেতে। ওখানের মধ্যে বস্তু আছে, ওটাকে ভরের একক হিসেবে ধরা হয়েছিল এবং এটাকে বলা হচ্ছিল পরবর্তীতে কিলোগ্রাম। এবং সময়ের একক সাধারণত আমরা বলে থাকি 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 ঘন্টা সমান তোমার 60 মিনিট, 24 ঘন্টায় 1 দিন,
এই যে এগুলো সবগুলো হচ্ছে সময়, এই সময়গুলোকে এখানে নির্দিষ্ট করা হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের টোটাল আলোচ্য বিষয়ের মূল জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। সেটার মধ্যে প্রথমে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে পরিমাপ কি, পরিমাপের প্রয়োজনীয়তাটা কি। আমরা বিশেষ করে পরিমাপ কি এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছি, সাথে আমরা পরিমাপের একক সম্পর্কে আলোচনা করলাম। তার মধ্যে আমরা দুটো একক পেলাম, একটা হচ্ছে মৌলিক একক, একটা যৌগিক একক। মৌলিক একক মানে সে নিজেই একক পরিমাপের মধ্যে অংশগ্রহণ করে কিন্তু কারো সাহায্য নেয় না, বাট সে যদি কাউকে সাহায্য করে সেটা হয়ে যাবে যৌগিক একক। তারপর এককের আন্তর্জাতিক এককে আমরা যেটা বললাম, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটে 1960 সালে বিজ্ঞানীরা একটা নির্দিষ্ট একক হিসেবে ঠিক করেছিলেন, সেটা হচ্ছে এমকেএস পদ্ধতি। তার আগে আরো দুটো এককের পদ্ধতি পরিচিত ছিল মানুষের কাছে, সেটা হচ্ছে এফপিএস পদ্ধতি এবং সিজিএস পদ্ধতি। তারপরে এফপিএস মানে ফুট পাউন্ড সেকেন্ড, সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এরপর এমকেএস পদ্ধতি আসলো, ধীরে ধীরে এমকেএস পদ্ধতির প্রচলন হলো। আমরা এমকেএস পদ্ধতিতে এখন খুব বেশি পরিমাণে ইউজ টু। আমরা দৈর্ঘ্যের একক করতে গেলে মিটারে যাচ্ছি, ভরের এককে যাচ্ছে কিলোগ্রাম, এবং সময়ের একক অবশ্যই সেকেন্ড। এখন বড় সময় হয়ে গেলে তখন আমরা কিসে যাচ্ছি, মিনিটে যাচ্ছি। তার চেয়ে বড় সময় হয়ে গেলে তখন আমরা ঘন্টায় যাচ্ছি, এভাবে আমরা যাচ্ছি। আবার একই রকম করে ছোট যখন কোনো কিছু হবে, ছোট ভর হবে, তখন কিলোগ্রামে যাচ্ছি। তারপরে আরো বেশি যখন হয়ে যাবে তখন মেট্রিক টনে যাচ্ছি। এগুলোর একটা সম্পর্ক তোমাদের বইতে আছে, তোমরা একটু দেখে নিতে পারো। এরপরে মিটার সম্পর্কে জানলাম। এরপরে আমরা 7টা মৌলিক একক সম্পর্কে জানলাম, যেগুলো সবসময় তোমার কাজে লাগবে। এবং পদার্থবিজ্ঞান বলো, বিজ্ঞানের যে কোনো শাখায় এই 7টা মৌলিক একক নিয়ে তোমাকে কাজ করতে হবে। 7টা মৌলিক এককের মধ্যে এককগুলো আমরা যদি আরেকবার বলি, দৈর্ঘ্য যার একক মিটার, ভর যার একক কিলোগ্রাম, সময় তার একক সেকেন্ড, তাপমাত্রা তার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহ তার একক হচ্ছে অ্যাম্পিয়ার, আলোক ঔজ্জ্বল্য ক্যান্ডেলা, এটা অনেক সময় আলোক ঔজ্জ্বল্য না বলে অনেকে আলোক তীব্রতা বলে থাকে অথবা বৈদ্যুতিক তীব্রতা বলে থাকে, কোনো সমস্যা নাই। এরপর পদার্থের পরিমাণ, যেটাকে মোল নামে পরিচিত করা হয়, যেটা ফিজিক্স কেমিস্ট্রিতে খুব বেশি পরিমাণে, রসায়নে আমরা জিনিসগুলো দেখে থাকি। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের দ্বিতীয় আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপের দ্বিতীয় পর্বে আমরা মোটামুটি পরিমাপ সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছি। আমরা পরবর্তীতে পরিমাপগুলোকে কিভাবে পরবর্তী ক্লাসে পরিমাপের কিভাবে আমরা দৈর্ঘ্যের পরিমাপ করব, ভরের পরিমাপ করব, সময়ের পরিমাপ করব, এবং অবশ্যই যৌগিক একক ব্যবহার করে ক্ষেত্রফলের অঙ্ক, ক্ষেত্রফল কিভাবে বের করবো, আয়তন কিভাবে বের করব, এই জিনিসগুলো সম্পর্কে জানবো পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে। তার মধ্যে তোমাদের বাড়ির কাজ হচ্ছে এইখান থেকে তোমরা যে পিক পয়েন্ট গুলো তোমরা আজকে পড়লে, যে ইনফরমেশন গুলো তোমরা পেলে, সেগুলোকে আলাদা করে একটা খাতার মধ্যে লিখে ওটা নোটের মতো করে লিখে রাখবে, যাতে তোমাদের পরবর্তীতে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে সুবিধা হয়। পরিশেষে তোমাদেরকে বলতে চাই, মহামারী চলছে। এই মহামারী সময়ে তোমরা কেউ অযথা অকারণে উৎসুক বশত ঘরের বাইরে যাবে না। যদি যেতেই হয় অবশ্যই মুখবন্ধনী ব্যবহার করবে, যেটাকে মাস্ক বলছি আমরা। অবশ্যই দুই লেয়ারের মাস্ক ব্যবহার করবে। সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব মেনে চলার চেষ্টা করবে। মানুষকে সতর্ক করবে, নিজে সচেতন হবে। তুমি নিজে বাঁচলে দেশ বাঁচবে। তুমি মনে রাখবে, তুমি একজন যদি লস হয়ে যাও বা মারা যাও বা কোনো কিছু হও, তোমার কাছে সরকারের কাছে সেটা তুমি একজন সংখ্যা, বাংলাদেশের মানুষের কাছে তুমি একজন সংখ্যা, কিন্তু তোমার পরিবারের কাছে তুমি একটা বিরাট বিষয়। সুতরাং তুমি এই জিনিসের প্রতি তোমরা অবশ্যই 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 খেয়াল রাখবে। আমরা আশা করব নতুন পৃথিবী আসবে। নতুন পৃথিবীতে নতুন উদ্যমে আমরা শ্রেণীকক্ষে পাঠদান এবং পাঠ গ্রহণে উৎসুক হতে পারবো। পরিশেষে সবার সাহায্য, সহযোগিতা, দোয়া, ভালোবাসা কামনা করি। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।